হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান। চ্যানেলে সকলকে ওয়েলকাম জানাই। আমরা এবারে যারা তোমরা 2025-এর মাধ্যমিক পরীক্ষার্থী, তোমাদের জন্য এবারে রায়ো মার্টিন প্রশ্নবিচিত্রা অলরেডি বেরিয়ে গেছে। তো আমরা রায়ো মার্টিন প্রশ্নবিচিত্রা যে গণিত বিভাগের প্রশ্ন সলভ করতে চলেছি। 90 নম্বরের প্রশ্নে 36 নম্বর শর্ট কোশ্চেন থাকে। সেই 36 নম্বর শর্ট কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ। সেই 36 নম্বর শর্ট কোশ্চেন প্রত্যেকটা পেজে যতগুলো মডেল সেট তোমাদের আছে, প্রত্যেকটা মডেল সেট আমরা সলভ করে দেবো। শুরু করছি গণিত সেটের ফার্স্ট মডেল সেট থেকে শুরু করছি আজকে। ফার্স্ট মডেল সেট তোমাদের শুরু হয়েছে পেজ নাম্বার 546 থেকে। তো পেজ নাম্বার 546 থেকে আমরা শুরু করছি। যতগুলো মডেল সেট আছে সম্ভবত 20-21টা আছে, প্রত্যেকটা পেজই আমরা সলভ করবো। 1 নাম্বার থেকে আজকে শুরু করছি। এগুলো খুব ভালো করে প্র্যাকটিস করবে, তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এগুলো, কারণ এই জাতীয় কোশ্চেনই তোমাদের মাধ্যমিক পরীক্ষায় আসবে। ঠিক আছে, তো ফার্স্ট মডেল সেট থেকে আমরা শুরু করছি। ফার্স্ট মডেল সেটের যে কোশ্চেন আছে, প্রথমে যেটা থাকে তোমরা জানো 6টা কোশ্চেন থাকে এমসিকিউ। 6টা থাকে, 6টাই করতে হবে এমসিকিউ। তারপরে শূন্যস্থান থাকে, শূন্যস্থান পর্যন্ত 6টা থাকে, 5টা করতে হয়। সত্য মিথ্যা থাকে, 6টা থাকে, 5টা করতে হয়। কিন্তু এই এমসিকিউটা 6টা থাকে, 6টাই করতে হয়। আর থাকে 2 নম্বরের কোশ্চেন থাকে, সেগুলো 2 নম্বরগুলো সলভ করতে হবে। টোটাল 36, 5 আর 5 10 আর 6 16, আর ওখানে 20। ঠিক আছে, 12টা থাকে, 10টা করতে হবে 2 নাম্বার করে। ওখানে 2টো এক্সট্রা, এখানে 2-এর দাগের আর 3-এর দাগের একটা করে এক্সট্রা, কিন্তু 1-এর দাগেরগুলো যা থাকে তাই করতে হবে। 1-এর দাগ দিয়ে আমরা আজকে শুরু করছি। দেখো 1-এর দাগের 1-এরটা থেকে প্রথমটা কী বলেছে, তোমাদের প্রত্যেকের কাছে বই আছে, বই ধরবে প্রত্যেকে। পেজ নাম্বার 546 শুরু করছি। পেজ নাম্বার 546। ঠিক আছে, মডেল কোশ্চেন পেপার 1 বলছে R% বার্ষিক সরল সুদের হারে P টাকা, T বছরের সুদ I টাকা হলে, তাহলে R% সরল সুদের হারে, এগুলো 1 নম্বরের কোশ্চেন। তোমরা রাফে ক্যালকুলেশন করে জাস্ট দাগ নাম্বার ঠিকঠাক দাগ নাম্বার দিয়ে অ্যান্সারটা করলেই হবে। R% সরল সুদের হারে P টাকার, R% সরল সুদের হারে P টাকার T বছরের সুদ, P টাকার T বছরের সুদ I হলে, তাহলে সম্পর্ক যেটা হয় I = PRT/100 হয়। আমরা এটা সকলে জানি, I = PRT/100। ঠিক আছে, I = PRT/100। দেখো অপশান এতে আছে I = PRT, তাহলে এটা কোনাকুনি কোণ করলে 100I = PRT। এটা কোন অপশানে আছে? 100I = PRT, অপশান সি। তাহলে অপশান সি এখানে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, অপশান সি আমাদের সঠিক উত্তর। তাহলে অপশান সি 100I = PRT। ঠিক আছে, অপশান সি 100I = PRT বা PRT = 100I। নেক্সট দেখো যেটা আছে, আদর্শ গ্যাসের ক্ষেত্রে বয়েল ও চার্লসের সমন্বয় সূত্র থেকে পাওয়া যায় PV = RT। আর একটি অশূন্য ধ্রুবক, এখানে T এবং 1/P এর সঙ্গে V কিসে আছে? এখানে PV = RT। দেখো এটা 2-এর দাগের দাগ নাম্বার দেবে। আমরা জানি PV = RT, আর ধ্রুবক। ঠিক আছে, এটা যৌগিক ভেদের সূত্র, তাহলে এখানে বলতে হবে যৌগিক ভেদে আছে। তাহলে যৌগিক ভেদ কোন অপশানে? যৌগিক ভেদ আছে অপশান সি। অপশান সি হবে যৌগিক ভেদে আছে। অপশান সি যৌগিক ভেদে আছে। 3-এরটা কি বলেছে দেখো, 3-এরটা বলে দেওয়া আছে যে একটি বৃত্তের 18 সেমি দৈর্ঘ্যের একটি জ্যা বৃত্তের কেন্দ্রে সমকোণ উৎপন্ন করে। বৃত্তর কেন্দ্র থেকে জ্যাটির দূরত্ব কত? দেখো একটি বৃত্ত, এটা একটি বৃত্ত মনে করো, এটা বৃত্তের কেন্দ্র, এটা মনে করো 18 সেমি দৈর্ঘ্যের জ্যা, বৃত্তের কেন্দ্রে সমকোণ উৎপন্ন করেছে। মনে করো এই কোণটা সমকোণ, সমকোণ মানে 90 ডিগ্রি। তাহলে এটা সমকোণে ত্রিভুজ হচ্ছে, তাহলে সমকোণের বিপরীত বাহু এইটা অতিভুজ OAB, তাহলে AB অতিভুজ। ঠিক আছে, এই OA এবং OB দুটোর মধ্যে কোনো একটা লম্ব, কোনো একটা ভূমি হবে। দুটোই এখানে সমান, কারণ দুটোই বৃত্তের ব্যাসার্ধ। ঠিক আছে, দুটোই, এইটা 18 হয়ে যাচ্ছে, তাহলে এটাকে 8 ধরো, দুটোই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে আমরা পেয়ে যাচ্ছি অতিভুজ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। একটাকে লম্ব এটা ভূমি, বা এটা লম্ব এটা ভূমি, কোনো কিছু একটা হতে পারে, দুটোই সম্ভব। ঠিক আছে, 90 ডিগ্রি। তাহলে এটা অতিভুজ স্কোয়ার = লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে অতিভুজ স্কোয়ার = লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে 2R² = 18 স্কোয়ার 324। তাহলে R² = 324/2। তাহলে R² = 162। ঠিক আছে, তাহলে R = প্লাস মাইনাস, এটা 9√2 হয়ে যাবে।
আর ইজ ইকুয়াল টু 9√2 হয়ে যাচ্ছে। তাহলে এটা যদি 9√2 হয়ে যায় আর এর মান, এটাকে এটা একটা লম্ব টানলে এই দূরত্বটাই চেয়েছে যে লম্ব দূরত্বটা কত। এই যদি সি নাম দিই আমরা, এই আর এর মানটা হয়ে গেল 9√2, ঠিক আছে, আর এর মানটা হয়ে গেল 9√2। তাহলে এটা সমদ্বিখণ্ডিত করে। তোমাদের উপপাদ্য আছে বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের ওপর লম্ব অঙ্কন করলে সেই জায়গাটি সমদ্বিখণ্ডিত হয়। তোমাদের উপপাদ্য স্টেটমেন্টটা আমরা প্রয়োগ করছি এখানে। উপপাদ্য স্টেটমেন্ট কাজে লাগছে শর্ট কোশ্চেন সলভ করার ক্ষেত্রে। তাহলে 18টা এখানে 9 হয়ে গেল। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে দেখো, তাহলে এইটা লম্ব অঙ্কন করা হয়েছে। এখানে অতিভুজটা আমরা জানি, ভূমিটা জানি, লম্বটা বের করতে হবে, ঠিক আছে। তাহলে এখানে হয়ে যাচ্ছে যে ও সি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু ও এ স্কোয়ার। আচ্ছা, ও সিটাই বের করতে হবে, ও সি স্কোয়ার প্লাস ও এ স্কোয়ার, ও এ হচ্ছে 9 স্কোয়ার ইজ ইকুয়াল টু 9√2 স্কোয়ার, 9√2 তার স্কোয়ার। তাহলে ও সি স্কোয়ার ইজ ইকুয়াল টু 9√2, 9 8 9 81 162, এই যে ডান দিকে গেলে 81 হয়ে যাচ্ছে। তাহলে ও সি স্কোয়ার ইজ ইকুয়াল টু 81, তাহলে ও সি ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 9, ও সি হয়ে যাচ্ছে 9, ঠিক আছে। দেখো, তাহলে বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব হয়ে যাচ্ছে 9 সেমি, অপশান সি আছে 9 সেমি, ঠিক আছে। তাহলে অপশান সি 9 সেমি। বুঝতে পারলে এই অঙ্ক কিন্তু 2 নম্বরেও আসতে পারে, প্রসেসটা ভালোভাবে বুঝে রাখতে হবে। এই একই অঙ্ক 2 নম্বরেও আসতে পারে, প্রসেস প্রত্যেকটা ভালোভাবে বুঝে রাখতে হবে। এবার দেখো 4 দাগে, বলেছে যে একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাপ, একটা বলা আছে 35 ডিগ্রি 57 মিনিট 4 সেকেন্ড। এটা একটা আছে, ঠিক আছে। আর একটা আছে 39 ডিগ্রি 2 মিনিট 56 সেকেন্ড, 39 ডিগ্রি 2 মিনিট 56 সেকেন্ড। এটা যোগ করে দেখো, এটা শূন্য হয়ে যাচ্ছে, এটা যোগ করলে 0, 3.5 ধারা 1, এটা 3 1 75 ডিগ্রি হয়ে যাচ্ছে। দুটো কোণের সমস্যা 75, তাহলে তৃতীয় কোণের মান কত হচ্ছে 180 মাইনাস 75 ডিগ্রি সমান 105 ডিগ্রি হয়ে যাচ্ছে, 105 ডিগ্রি, ঠিক আছে। দেখো ক্যালকুলেশনটা, কিন্তু তার 105 ডিগ্রি আসছে। এবার কি বলেছে এখানে, যেটা প্রদত্ত আছে এখানে বলে দিয়েছে কিসের মান নির্ণয় করতে বলেছে। এখানে বলে দিয়েছে তৃতীয় কোণের বৃত্তীয় মান, ঠিক আছে। তৃতীয় কোণের বৃত্তীয় মান আমরা কি জানি, 180 ডিগ্রি ইজ ইকুয়াল টু পাই রেডিয়ান, 1 ডিগ্রি পাই বাই 180, তাহলে 105 ডিগ্রি, মানে এখানে 105 দিয়ে গুণ হচ্ছে, 105। 15 দিয়ে কাটলে 7, এটা 15 দিয়ে কাটলে 3 5 15, 3 30 5 6 30, তাহলে 7 পাই বাই 36, 7 পাই রেডিয়ান বাই 36। কোন অপশনে আছে এটা, 7 পাই রেডিয়ান বাই 36, 7 পাই রেডিয়ান বাই 36 এখানে কোনো অপশানে নেই, ঠিক আছে। তাহলে আমাদের কি আসছে, 105 ডিগ্রি, 180 ডিগ্রি হলো পাই রেডিয়ান, 1 ডিগ্রি হলো পাই বাই 180। তাহলে 15 দিয়ে কাটলে, আচ্ছা আমরা 15 দিয়ে কাটছি না, এটা 15 দিয়ে কাটলে এটা 15 রাখে 15, 3 30, 15 7 পাই বাই 12, এইটা অ্যান্সার আছে 7 পাই বাই 12, ঠিক আছে। 7 পাই বাই 12 আছে অপশান বিতে, তাহলে অপশান বি সঠিক উত্তর, ঠিক আছে। 4টা 7 পাই রেডিয়ান বাই 12। 5টা দেখো, 5টা কি বলেছে, 5 বলে দেওয়া আছে দুটি নিরেট গোলকের ব্যাসার্ধের অনুপাত 1:2, আয়তনের অনুপাত কত। দুটি নিরেট গোলক, ব্যাসার্ধের অনুপাত 1:2 বলা আছে। আমরা একটার ব্যাসার্ধ মনে করছি আর একটা 2r, ঠিক আছে। নিরেট গোলক, তাহলে প্রথমটার আয়তন কত হবে, 4/3 পাই r কিউব ইজ টু 4/3 পাই 2r তার হোল কিউব, ঠিক আছে। দুটোর আয়তন তোমরা পৃথকভাবে নির্ণয় করে অনুপাত করতে পারো। এখানে আমরা 4/3 পাই যদি তুলে দিই, এইটা হয়ে যাচ্ছে r কিউব ইজ টু, এইটা 8r কিউব হয়ে যাচ্ছে, r কিউব তুলে দিলে 1:8 আয়তনের অনুপাত হয়ে যাচ্ছে 1:8, 1:8 আসছে, ঠিক আছে। কোন অপশানে আছে এটা, অপশান বিতে আছে, ঠিক আছে। তাহলে অপশান বি সঠিক উত্তর, 5 অপশান বি 1:8, ঠিক আছে। নেক্সট দেখো 6টা, 6 একের দাগে যেটা লাস্ট অঙ্ক, ঠিক আছে। কোনো পরিসংখ্যা বিভাজনের যৌগিক গড় 30 আর সংখ্যাগুলোর মান 24। কোনো একটা পরিসংখ্যা বিভাজন, একটা পরিসংখ্যা বিভাজনের যৌগিক গড় দেওয়া আছে আর সংখ্যাগুলোর মান দেওয়া আছে, ঠিক আছে।
এবার এখান থেকে আমাদের ওই পরিসংখ্যান বিভাজনের যৌগিক গড় আর সংখ্যাগুরু মান দেওয়া আছে, এর থেকে কী চেয়েছে, মধ্যমা চেয়েছে। তাহলে আমাদের মধ্যমা নির্ণয় করার ফর্মুলা আছে, ঠিক আছে, মধ্যমা নির্ণয় করার ফর্মুলা আছে, সেই ফর্মুলাই আমাদের প্রয়োগ করতে হবে। সংখ্যাগুরু মান সমান, এটা যেটা হয়ে যাবে, সংখ্যাগুরু মান সমান 3 ইন্টু মধ্যমা মাইনাস 2 ইন্টু যৌগিক গড়। তাহলে এখানে কি বলা আছে, তাহলে সংখ্যাগুরু মান 24 ইজ ইকাল টু 3 ইন্টু মধ্যমা, কী চেয়েছে এখানে, এখানে চেয়েছে যে মধ্যমা হবে, তাহলে 3 ইন্টু মধ্যমা মাইনাস 2 ইন্টু যৌগিক গড়, তাহলে 3m, মধ্যমাটাকে আমরা m দিয়ে লিখি, মাইনাস 2 ইন্টু যৌগিক গড়, তাহলে 2 ইন্টু যৌগিক গড় 30 দেওয়া আছে, তাহলে এটা এদিকে এলে 60, তাহলে 3m ইজ ইকাল টু 60 প্লাস 24 84 হয়ে যাচ্ছে, তাহলে m ইজ ইকাল টু হয়ে যাচ্ছে 84/3, 3 দুগুণে 6, 2 24 28, মধ্যমা হয়ে যাচ্ছে 28, ঠিক আছে, মধ্যমা এখানে হয়ে যাচ্ছে 28 কোন অপশানে আছে, 28 অপশান আছে অপশান এ, অপশান এতে 28 আছে, তাহলে অপশান এ উত্তর হবে, ঠিক আছে, অপশান এ সঠিক উত্তর 28, 6এরটা অপশান এ 28, ঠিক আছে, দেখো হলো এটা। নেক্সট দেখো 2-এর দেখা শুরু করবো আমরা এবার। দুইয়ের দাগে যেগুলো আছে, যে দুই দাগে বলেছে শূন্যস্থান পূরণ করি, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার 8% এবং প্রথম বছরের মূলধন P টাকা, দ্বিতীয় বছরের মূলধন কত। চক্রবৃদ্ধি সুদের হার, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার 8%, তাহলে চক্রবৃদ্ধি সুদের হার 8%, মূলধন P টাকা, ঠিক আছে, চক্রবৃদ্ধি সুদের হার 8% এবং প্রথম বছরের মূলধন P টাকা, দ্বিতীয় বছরের মূলধন। তাহলে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে যে প্রথম বছরের পর সুদ আসলে যে টাকাটা হচ্ছে সেটাই হচ্ছে চক্রবৃদ্ধি সুদ বা সরল সুদের ক্ষেত্রে প্রথম বছরের ক্ষেত্রে ইকুয়াল থাকে। প্রথম বছরের পর যে মূলধনটা, প্রথম বছরের পর সুদ প্লাস আসল যোগ করলে যেটা হবে সেটাই হচ্ছে দ্বিতীয় বছরের মূলধন, ঠিক আছে, সেটাই হবে দ্বিতীয় বছরের মূলধন। এখানে দ্বিতীয় বছরের মূলধন কত হবে, এখানে আমাদের হয়ে যায় PRT/100, এটা হচ্ছে দ্বিতীয় বছর, এটা সুদ, PRT/100 এটা সুদ। তাহলে এর সঙ্গে আমরা যদি P যোগ করি, 100 লসাগু PRT প্লাস 100P, এইটাই হচ্ছে দ্বিতীয় বছরের মূলধন, ঠিক আছে, এটাই হয়ে যাচ্ছে দ্বিতীয় বছরের মূলধন। এবার এখানে T এর মানটা জাস্ট চেঞ্জ করবে, T এর মান এখানে 1 হয়ে যাচ্ছে, তাহলে T এর মান 1 হয়ে গেলে 1, এটা 1, তাহলে এখান থেকে যদি P কমন নাও, P কমন নিলে হয়ে যাচ্ছে যে এটা ইন্টু 1 করে দাও, ঠিক আছে, এটা P কমন নিলে এটা R প্লাস 100/100, ঠিক আছে, P ইন্টু R প্লাস 100/100, এত টাকা, এইটাই আসছে শূন্যস্থানে। দুয়েরটা দেখো, দুয়েরটা কি বলেছে, দুয়েরটা বলা আছে ABC ক্রমিক সমানুপাতি সংখ্যা হলে B স্কোয়ার AX স্কোয়ার ABC ক্রমিক সমানুপাতি সংখ্যা। ABC ক্রমিক সমানুপাতি সংখ্যা, একটা সমীকরণ আছে AX স্কোয়ার প্লাস BX প্লাস C ইজ ইকুয়াল টু 0, এই সমীকরণটা দেওয়া আছে, AX স্কোয়ার প্লাস BX প্লাস C ইজ ইকুয়াল টু 0 একটা সমীকরণ দেওয়া আছে, ঠিক আছে। কি বলা আছে এখানে, এই সমীকরণের বীজদ্বয়ের প্রকৃতি কি, তাহলে সমীকরণের বীজদ্বয়ের প্রকৃতি, তার নিরূপকের মান বের করতে হয়, নিরূপক ইজ ইকুয়াল টু B স্কোয়ার মাইনাস 4AC, B স্কোয়ার মাইনাস 4AC-র ওপর ডিপেন্ড করে, এইটা গ্রেটার দ্যান 0 হলে বীজদ্বয় বাস্তব এবং অসমান, ইকুয়াল টু 0 হলে বাস্তব এবং সমান, এবং লেস দ্যান 0 হলে বাস্তব বীজ নেই। কিন্তু এখানে বলা আছে যেটা কন্ডিশন, ABC ক্রমিক সমানুপাতি, অর্থাৎ A/B ইজ ইকুয়াল টু B/C, অর্থাৎ B স্কোয়ার ইজ ইকুয়াল টু AC, অর্থাৎ B স্কোয়ার মাইনাস AC ইজ ইকুয়াল টু 0। এবার দেখো এখানে B স্কোয়ার মাইনাস AC যদি 0 হয়, তাহলে B স্কোয়ার ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে AC হয়ে যাচ্ছে B স্কোয়ারের ভ্যালু, তাহলে এর মানটা কত হচ্ছে, B স্কোয়ার ইজ ইকুয়াল টু যদি AC হয়ে যায়, তাহলে AC মাইনাস 4AC ইজ ইকুয়াল টু মাইনাস 3AC, তাহলে লেস দ্যান 0 হয়ে যাচ্ছে, ঠিক আছে, লেস দ্যান 0 যখন হয়ে যাচ্ছে তাহলে বীজদ্বয় কাল্পনিক, বাস্তব বীজ নেই, ঠিক আছে, লেস দ্যান 0 হয়ে গেলে বীজদ্বয় কাল্পনিক হয়, বা বাস্তব বীজ নেই বা অবাস্তবও বলতে পারো, ঠিক আছে, তাহলে এখানে কাল্পনিক হয়ে গেল।
নেক্সট দেখো, প্রত্যেকটা অঙ্কের প্রসেসগুলো ভালো করে দেখবে, বুঝতে চেষ্টা করবে। আমাদের প্লেলিস্টে ক্লাস 9 টু ক্লাস 12-এর ম্যাথের সম্পূর্ণ সিলেবাস করা আছে। তোমাদের যে কোনো অসুবিধা হলে আমাদের প্লেলিস্ট থেকে তোমাদের প্রবলেম দেখে সমস্যা সমাধান করতে পারো, ঠিক আছে? আচ্ছা, প্রত্যেক দিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয়। আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করবে। এরপরের দেখো 2-এরটা হলো, 3-এরটা যেটা বলেছে যে একই চাপের ওপর অবস্থিত বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের সর্বদা অর্ধেক। কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, বৃত্তস্থ কোণ তার মানে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। 4-একটা দেখো, বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। এক্স কস থিটা ইজ ইকুয়াল টু 1, এক্স কস থিটা ইজ ইকুয়াল টু 1, ওয়াই কট থিটা ইজ ইকুয়াল টু 1। এক্স কস থিটা ইজ ইকুয়াল টু 1, ওয়াই কট থিটা ইজ ইকুয়াল টু 1, এটা দেওয়া আছে, ঠিক আছে? আচ্ছা, এখানে কি বলেছে? এক্স কস থিটা 1, ওয়াই কট থিটা, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মান সহজে নির্ণয় করে ফেলবো। দেখো এক্স ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 1 বাই কস থিটা, তাহলে এক্স ইজ ইকুয়াল টু সেক থিটা, সেক থিটা এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু সেক স্কোয়ার থিটা, ওয়াই ইজ ইকুয়াল টু 1 বাই কট থিটা, তাহলে 1 বাই কট মানে ট্যান থিটা, তাহলে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু ট্যান স্কোয়ার থিটা, ঠিক আছে? তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান কত হচ্ছে? এক্সের মান সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়াই স্কোয়ার মান ট্যান স্কোয়ার থিটা, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা 1 হয়ে গেল, 1 অ্যান্সার চলে আসছে, ঠিক আছে? তাহলে এখানে শূন্যস্থানে এটা 1। 5-এরটা দেখো কি বলেছে? 3 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি গোলকের মধ্যে অন্তর্লিখিত ঘনকের বাহুর দৈর্ঘ্য। 3 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি গোলক, একটা গোলক মনে করো এটা, যার ব্যাসার্ধ 3 সেমি, ঠিক আছে? এর ব্যাসার্ধ যদি 3 সেমি হয় তাহলে এর মধ্যে যে ঘনকটা হবে সেটা যেটা নিতে পারবো আমরা, সেই ঘনকের যে কর্ণটা হবে সেই কর্ণটা হবে গোলকের ব্যাসের সঙ্গে সমান, ঠিক আছে? কী চেয়েছে? ঘনকের বাহু দৈর্ঘ্য। তাহলে ঘনকের কর্ণ কত? এটা যদি বাহু আমরা এ ধরি, কর্ণ হয়ে যাচ্ছে √3a, ঠিক আছে? কর্ণ এটা আমরা কি জানি, এখানে 3 সেমি বলেছে ব্যাসার্ধ বিশিষ্ট, তাহলে ব্যাস কত? তাহলে ব্যাস হয়ে যাচ্ছে √3a কর্ণ, তাহলে এইটা ইজ ইকুয়াল টু 6 হয়ে যাচ্ছে। ব্যাসার্ধ 3 সেমি হলে ব্যাস 6, এই √3a কর্ণটা ব্যাসের সঙ্গে সমান, তাহলে এ কত হয়ে যাচ্ছে? বাহু দৈর্ঘ্য 6 বাই √3 ইজ ইকুয়াল টু 2√3 হয়ে যাচ্ছে, ঠিক আছে? দেখো এখানে প্রসেসটা দেখো ভালো করে, 2√3 হয়ে যাচ্ছে, 2√3 সেমি। কী করলাম আমরা? ঘনকের বাহুর দৈর্ঘ্য এ ধরলাম, ঘনকের বাহু যদি এ হয় তাহলে কর্ণ √3a, তাহলে এইটা যেটা কর্ণ, আচ্ছা এইটা আবার ব্যাসার্ধ বলে দেওয়া আছে, তাহলে এইটা 3 বলা আছে, তার মানে ব্যাসটা হয়ে যাচ্ছে 6, তাহলে √3 ইজ ইকুয়াল টু 6, সমান করে এর মান পেলাম, এ বাহুর দৈর্ঘ্য 2√3, 6কে √3 দিয়ে ভাগ করলে 2√3 সহজেই বেরিয়ে গেল, ঠিক আছে? তাহলে 2√3 সেমি শূন্যস্থানে। 6-একটা দেখো, 6-একটা বলেছে বিন্যস্ত পরিসংখ্যা বিভাজন তালিকার ক্ষেত্রে যে শ্রেণীর পরিসংখ্যা সবচেয়ে বেশি তাকে ড্যাশ শ্রেণী বলে। পরিসংখ্যা বিভাজন তালিকার ক্ষেত্রে যে শ্রেণীর পরিসংখ্যা সবচেয়ে বেশি তাকে সংখ্যাগুরু মানের শ্রেণী বলে, ঠিক আছে? তাকে সংখ্যাগুরু মানের শ্রেণী বলা হয়, অবশ্যই তাকে সংখ্যাগুরু, এই জাতীয় অঙ্ক রাশিবিজ্ঞান অঙ্ক তোমরা সবাই করেছ, তাহলে সংখ্যাগুরু মানের শ্রেণী বলা হয়, ঠিক আছে? এটা হয়ে যাবে, এটা কষার কিছু নেই, সংখ্যাগুরু মানের শ্রেণী, সংখ্যাগুরু মানের শ্রেণী বলা হয়, ঠিক আছে? প্রসেসটা দেখবে প্রত্যেক অঙ্কের, এটা তো জাস্ট এমনি হয়ে গেল। এবার দেখো 3-এর দাগে যাবো আমরা। 3-এর দাগে দেওয়া আছে সত্য মিথ্যা, 6টি দেওয়া আছে, 5টি করতে হবে। এটাও 6টে ছিল, 6টির মধ্যে 5টি, কিন্তু প্রত্যেকটাই তোমরা তৈরি রাখবে, কারণ এক্স্যাক্ট কোনটা আসবে তো তোমরা জানো না। প্রত্যেকটা অঙ্ক ভালোভাবে প্র্যাকটিস করবে। 3-এর দাগের 1 থেকে দেখো সত্য মিথ্যা। 1-এরটা কী বলেছে? 1-এ বলেছে এ এর মূলধন বি এর মূলধনের দ্বিগুণ, বি এর দ্বিগুণ বি এর মূলধনের সি এর 4 গুণ, এ বি সি এর লাভ্যাংশের অনুপাত। তাহলে লাভ্যাংশ মূলধন অনুপাতেই লাভ্যাংশ হবে, কিছু যেহেতু কন্ডিশন এক্সট্রা যেহেতু অ্যাড করা নেই, মূলধন অনুপাতই হবে, ঠিক আছে? তাহলে আমরা এখানে সি এর মূলধন ধরে নেবো, সি এর মূলধন আমরা ধরছি x টাকা, তাহলে বি এর মূলধন বলেছে সি এর 4 গুণ, তাহলে বি এর হয়ে যাবে 4x টাকা। আচ্ছা, এর মূলধন বলা আছে বি এর দ্বিগুণ, এইটা হয়ে যাচ্ছে 8x টাকা,
বি এর চেয়ে দ্বিগুণ 8x, তাহলে এ বি সি এর মূলধন অনুপাত 8x 4x x, 8:4:1, ঠিক আছে। এটা আসছে দেখো 8:4:1, মূলধন অনুপাত আসছে 8:4:1। নেক্সট দেখো, তাহলে এটা 8:4:1, এটা সত্য হবে অবশ্যই, ঠিক আছে। এটাই আসছে, যেটা বলেছে সেটাই আসছে, তার মানে এটা সত্য হয়ে গেল। 2-এরটা দেখো, 2-এরটা দেখো, 2-এরটা বলে দেওয়া আছে যে 3√7 ও 3 এর গুণফল 9√21, তাহলে 3√7 × 3 = 9√7 হয়ে যাবে, ঠিক আছে। 3√7 × 3 = 9√7, কিন্তু এখানে বলে দেওয়া আছে 9√21, তাহলে এটা মিথ্যা হয়ে যাচ্ছে, ঠিক আছে, অবশ্যই মিথ্যা হবে এটা। মিথ্যা। 3-এরটা দেখো, এরপর বলা আছে দুটি সমানুপাতিক বাহু বিশিষ্ট বহুভুজের অনুরূপ কোণগুলি সমান হলে বহুভুজ দুটি সদৃশ হবে। আচ্ছা, অনুরূপ কোণগুলি সমান হয়ে গেলে, অনুরূপ কোণগুলি সমান হলে সদৃশ বলা হয়, তাহলে বহুভুজের অনুরূপ কোণ হলে সমান হয়ে গেলে সদৃশ, এটা সত্যই বলা আছে, ঠিকই বলা আছে, ঠিক আছে, সত্য। 4 দেখো, 4-এরটা বলা আছে দৃষ্টিরেখার সঙ্গে অনুভূমিক রেখা নিচে উন্নতিকোণ উৎপন্ন করে। এই দেখো, এইরকম যে একটা চিত্র হয়, এটা সর্বদা অনুভূমিক রেখা, এইটা অনুভূমিক রেখা, আর এটা দৃষ্টিরেখা হচ্ছে এই রেখাটা, এইটা হচ্ছে দৃষ্টিরেখাটা। এই কোণটা যে কোণ উৎপন্ন করে সেটা উন্নতিকোণই উৎপন্ন করে, হ্যাঁ। আর এই অবনতিকোণ কোণটা, অবনতিকোণ হচ্ছে এইখানে, এইটা অবনতিকোণ, এইটার জন্য এইটা হয়, ঠিক আছে। এইটার সঙ্গে এরা পরস্পর সমান্তরাল হয়, আর এইটা ভেদক, এই সঙ্গে এরা একান্তর বলে এইটা সমান হয়, ঠিক আছে। এইটার কারণে এইটা হচ্ছে অ্যাকচুয়ালি প্রথম উন্নতিকোণ, এইটা উন্নতিকোণের ক্ষেত্রে শুধুমাত্র যেহেতু এইটা উন্নতি হচ্ছে, তাহলে এটা উন্নতিকোণ হচ্ছে। তাহলে এখানে 4-এরটা যেটা, সেটা উন্নতিকোণ উৎপন্ন করে, তাহলে 4-এর যে তথ্য দেওয়া আছে, 4-এর যে তথ্য দেওয়া আছে একদমই সত্য, ঠিক আছে। তাহলে এটা খেয়াল রাখবে, এটা অনুভূমিক রেখা আর এটা দৃষ্টি রেখা, ঠিক আছে। আচ্ছা, নেক্সট কি বলেছে দেখো, 5-এর, একই ব্যাসার্ধ এবং একই উচ্চতা বিশিষ্ট ফাঁপা চোঙের আয়তন নিরেট চোঙের আয়তন অপেক্ষা বেশি হবে। একই ব্যাসার্ধ এবং একই উচ্চতা বিশিষ্ট বলছে, একই ব্যাসার্ধ এবং একই উচ্চতা বিশিষ্ট ফাঁপা চোঙের আয়তন নিরেট চোঙের আয়তন অপেক্ষা বেশি হবে। এটা ফাঁপা চোঙ, ভেতরের অংশটা ফাঁপা, ফাঁপার কারণ ভেতরের অংশটা ফাঁপা, একটা নিরেট, তাহলে আয়তন তো একই হবে, আয়তন তো একই আয়তন দখল করছে, কিন্তু এখানে বলা আছে যে ফাঁপা চোঙের আয়তন বেশি, এখানে বলে দেওয়া আছে, হ্যাঁ। তাহলে অবশ্যই মিথ্যা হবে, কারণ আয়তন ভেতরটা ফাঁপা, আর জায়গা দখল করছে, একই জায়গা দখল করছে, আয়তন একই, ঠিক আছে। যেহেতু এখানে বলেছে বেশি, তাই এটা মিথ্যা হবে, কারণ উভয়েরই সমান, ঠিক আছে, সমান আয়তন দখল করছে। আচ্ছা, নেক্সট দেখো, নেক্সট বলা আছে একটি পরিসংখ্যা বিভাজনের গড় 10 এবং সামেশন অফ FI XI = 200। ফর্মুলা আমাদের কি, x বার সামেশন অফ FI XI বাই সামেশন অফ FI। এবার এখানে কি বলা আছে দেখি, সত্য মিথ্যা আমরা যাচাই করব। এখানে বলা আছে পরিসংখ্যা বিভাজনের গড়, মানে x বারটা 10, যখন বলেছে মোট পরিসংখ্যা 10, তাহলে এইটা বলা আছে, এইটাও 10 বলা আছে, আবার এইটা বলা আছে 200, আর এইটা 10, কিন্তু কোনাকুনি গুণ করলে তো ম্যাচ করছে না, 200 আর এটা কোনাকুনি গুণ করলে 100 হয়ে যাচ্ছে, এটা তো সমান নয়, তাহলে যে তথ্য দেওয়া আছে ভুল তথ্য দেওয়া আছে, তার মানে মিথ্যা, ঠিক আছে। এটা হচ্ছে গড়, দেখো গড় 10 বলা আছে, আবার মোট পরিসংখ্যাও 10 বলা আছে। আমরা পুট করছি, পুট করে কোনাকুনি গুণ করলে নিশ্চয়ই যেহেতু ওপরে 200 আছে, 200-র সঙ্গে মিলে যাওয়া উচিত, কোনো একটা ভ্যালু 20 হওয়া উচিত ছিল, বা এই 200টা যদি এই দুটো 10 হয়, এটা 10 হওয়া উচিত ছিল, তাহলে সত্য হতো, ঠিক আছে। নেক্সট দেখো, এইগুলো 3-এর দাগের কমপ্লিট হলো 6টা। এবার আমরা 4-এর দাগে শুরু করব, 2 নম্বরের অ্যান্সার, 2 নম্বরের কোশ্চেনগুলো শুরু করব। বারোটা আছে, ঠিক আছে। প্রথমটা কি বলেছে দেখো, বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকার 1 সপ্তাহের সুদ 7 টাকা হবে। আচ্ছা, সুদের হার কত, বার্ষিক সুদের হার 5%, কত টাকার 1 সপ্তাহের সুদ 7 টাকা। ধরি, এইগুলো কিন্তু কষে দেখাতে হবে, ধরি আসল সমান P টাকা, সময় কত 1 সপ্তাহ সমান 7 দিন
সমান 7/365 বছর। ঠিক আছে, দিনকে 365 দিয়ে ভাগ করলে বছর চলে আসবে। আচ্ছা, আর কি বলা আছে? আর বলা আছে যে কত টাকার 1 সপ্তাহের সুদ 7 টাকা। তাহলে আয়টা বলা আছে, সুদ আয় সমান 7 টাকা। ঠিক আছে, তাহলে সুদের হার কত? 5%। সুদের এইভাবে লিখবে আর ইকুয়াল টু 5%। অতএব আর ইকুয়াল টু PRT/100, আই ইকুয়াল টু PRT/100 হয় 7 ইকুয়াল টু পি এর মান কত? পি আমরা ধরেছি, আর এর মান 5, টি এর মান 7/365/100। ঠিক আছে, এইটা হবে। ঠিক আছে, এইটা 7/365 ওপরে হবে, আলটিমেট ওটা নিচেই চলে আসবে। ঠিক আছে, আচ্ছা এখানে দেখো কী কী কাটছে, বা এটা কোনাকুনি গুণ করে দিচ্ছে। পি ইন্টু 5 ইন্টু 7 ইজ ইকুয়াল টু 100 ইন্টু 365 ইন্টু 7, বা পি ইজ ইকুয়াল টু 100 ইন্টু 365 ইন্টু 7/5 ইন্টু 7, 7 7 ক্যান্সেল। ঠিক আছে, 5 দিয়ে হলে 5 7 35, 1 15, 5 3 15, বা পি ইজ ইকুয়াল টু 7300। ঠিক আছে, তাহলে 7300 আসছে। অতএব 5% সরল সুদের হারে 7300 টাকার 1 বছরের সুদ, 1 সপ্তাহের সুদ 7 টাকা। অতএব উত্তর লিখবে প্রত্যেকটা অঙ্কের অবশ্যই 5% সরল সুদের হারে 7300 টাকার 1 সপ্তাহের সুদ 7 টাকা। এইটা আসছে, দেখো প্রত্যেকটা অঙ্কের প্রসেসটা দেখো ভালো করে। নেক্সট দেখো, একটা অঙ্ক হলো 2 অঙ্ক। যে কোনো অঙ্ক অবশ্যই দিয়ে থাকলে অবশ্যই কমেন্টে জানাবে, সেগুলো আমরা পুনরায় আলোচনা করবো। ঠিক আছে, দুয়েরটা কি বলেছে? দুয়েরটা বলা আছে যে একটি যন্ত্রের মূল্য প্রতি বছর 10% অপচয় হয়। অপচয় হয় মানে কমে যায়। যন্ত্রের বর্তমান মূল্য 1000 টাকা, তবে 2 বছর পর যন্ত্রের মূল্য কত হবে? আচ্ছা, যন্ত্রের তাহলে সমহার বৃদ্ধির অঙ্ক, এটা হ্রাস পাচ্ছে। ঠিক আছে, যন্ত্রের বর্তমান মূল্য সহজ অঙ্ক। ঠিক আছে, যন্ত্রের বর্তমান মূল্য 1000 টাকা, যন্ত্রের বর্তমান মূল্য 1000 টাকা। ঠিক আছে, অপচয়ের হার 10%, প্রতি বছর 10% হারে অপচয় হয়। প্রতি বছর 10% হারে মূল্য অপচয় হয়, মূল্য অপচয় হয়। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা সমহার বৃদ্ধির অঙ্ক, যেটা হবে 2 বছর পর যে মূল্য হবে আমরা নির্ণয় করে ফেলতে পারবো। দেখো এখানে সহজে বোঝাই যাচ্ছে যে সূত্র প্রয়োগ করলে আমরা পেয়ে যাবো এটা। ঠিক আছে, আমাদের ফর্মুলা যেটা আছে পি ইন্টু, এটা ফর্মুলা হচ্ছে যেহেতু মাইনাস, এটা সমহার, এটা হ্রাস পাচ্ছে। ঠিক আছে, যেহেতু হ্রাস পাচ্ছে তাহলে পি ইন্টু 1 মাইনাস r/100 হবে। ঠিক আছে, মূল্য হবে পি ইন্টু 1 মাইনাস r/100। তাহলে পি কি এখানে? অতএব 2 বছর পর মূল্য হবে, 2 বছর পর যন্ত্রের মূল্য, পি এর মান 1000 টাকা, পি ইন্টু 1 মাইনাস, যেহেতু বৃদ্ধি পেলে প্লাস, হ্রাস পেলে মাইনাস, 1 মাইনাস r/100, আর এর মান কত? 10, 10/100, তারপরে 2, এত টাকা, যেহেতু হ্রাস পাচ্ছে। ঠিক আছে, তাহলে এটা হয়ে যাচ্ছে এইটা ইন্টু এইটা কেটে গেল, তাহলে এটা 1 মাইনাস 1/10 স্কোয়ার, এত টাকা, ইকুয়াল টু 1000 ইন্টু এটা 10 লসাগু, 10 মাইনাস 1, তারপরে 2, এটা 1000 ইন্টু এটা 9/10 স্কোয়ার, এত টাকা, এটা 1000 ইন্টু 9/10 ইন্টু 9/10, এত টাকা। 0 0 0 0 কেটে গেল, 9 81, 810 টাকা আসছে। 9 81 আর 0 বসে গেল, 810 টাকা আসছে। দেখো তাহলে 2 বছর পর যন্ত্রের মূল্য হবে 810 টাকা।
ঠিক আছে, এটা অ্যান্সার চলে এলো, আমরা এখানে লিখেই দিয়েছি। 2 বছর পর যন্ত্রের মূল্য 810 টাকা, এই সূত্র প্রয়োগ হলো। ঠিক আছে, নেক্সট দেখো 3 অঙ্ক কী বলেছে। 3 অঙ্ক বলে দেওয়া আছে A:B 2:3, B:C 4:5। দেখো শুরু করছি। A:B = 2:3, তাহলে A/B = হয়ে যাচ্ছে 2/3, B:C = 4:5, তাহলে B/C হয়ে যাচ্ছে 4/5। ঠিক আছে, তাহলে B এর মান দু জায়গায় কিন্তু ভিন্ন ভিন্ন আছে, এখানে 3 ওখানে 4, দুটো একই মানে নিয়ে আসতে হবে। ঠিক আছে, তাহলে বলেছে যে A² = B²= BC মান কত হবে। তাহলে আমরা এখানে অতএব A/B যদি 4 দিয়ে গুণ করি, 4 দুগুণে 8, 3 4 12, এটা B/C 3 দিয়ে গুণ করলে 12, 3 5 15। তাহলে আমরা এখান থেকে A:B:C আমরা অনুপাত সমানুপাতে এই জাতীয় অঙ্ক করেছি। ঠিক আছে, অতএব A:B:C = 8:12:15 হয়ে যাচ্ছে। আমরা ধরে ধরি A = 8K, B = 12K, C = 15K, K ধ্রুবক আর K ≠ 0। ঠিক আছে, অতএব A² সমান কত, 8K তার স্কোয়ার সমান 64K², B² = কত, 12K² 144K², আর BC সমান কত, B হচ্ছে 12K ইন্টু C হচ্ছে 15K = এটা 180K²। অতএব A² B² BC = 64K² 144K² 180K² = 64:144, এটা /180, 3 দিয়ে 3 দুগুণে 6, ভাগ যাচ্ছে না, 2 দিয়ে যাবে, বা 4 দিয়ে, 3 4 24, 4 16 64, 4 4 16, 4 দিয়ে ভাগ যাচ্ছে, 4 16 64, 4 3 12, 2 24, 3 8 24, 4 দিয়ে 4 4 16, 2 20, 4 5 20, 45, 16:38:45 আসছে। দেখো এটা দেখো 4 16 64, 4 3 12, 2 24, আচ্ছা 4 6 24, 16:36:45, 16:36:45। অতএব A² B² BC এর মান 16:36:45। ঠিক আছে, এইটা আছে। দেখো নেক্সট দেখো 4-এরটা, X প্রপোর্শনাল Y X প্রপোর্শনাল Z হলে প্রমাণ করতে বলেছে X প্রপোর্শনাল YZ। সহজেই প্রমাণ করে ফেলবো আমরা। দেখো X প্রপোর্শনাল Y, অতএব X = K1Y। তাহলে এখানে দেখো Y = আমরা কি লিখতে পারি, বা Y = 1/K1X। আবার বলেছে আর একটা কি বলে দেওয়া আছে, দুটো বলা আছে কন্ডিশন, বলা আছে X প্রপোর্শনাল Z, বা X = K2Z, বা Z = 1/K2X। হলো, এখানে লিখে দাও K1, K2 অশূন্য ভেদ ধ্রুবক। হলো, তাহলে অতএব আমরা যেটা পাচ্ছি Y - Z এর মান কি বলে দিয়েছে, যে X প্রপোর্শনাল YZ। তাহলে এখান থেকে যেটা পাচ্ছি Y - Z = 1/K1X - 1/K2X, বা এইখানে Y - Z = X × 1/K1 - 1/K2। ঠিক আছে, তাহলে আমরা এটা ঘুরিয়ে লিখতে পারি, বা X =
এখানে বা বা এক্স ইন্টু এটা K1 K2 লসাগু, এটা হয়ে যাচ্ছে K2 মাইনাস K1, K1 K2 লসাগু K2 মাইনাস K1 ইজ ইকুয়াল টু ওয়াই মাইনাস জেড, বা এক্স ইজ ইকুয়াল টু হয়ে যাবে ওয়াই মাইনাস জেড ইন্টু K1 K2টা ওপরে চলে যাবে বাই K2 মাইনাস K1। তাহলে যেহেতু তাহলে এক্স ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে ধ্রুবক ইন্টু, তাহলে যেহেতু K1 K2 ধ্রুবক, তাহলে K1 K2 এই মানটাও ধ্রুবক, অতএব এক্স ইজ ইকুয়াল টু ধ্রুবক পদ ইন্টু ওয়াই মাইনাস জেড, অতএব এক্স প্রপোর্শনাল ওয়াই জেড প্রমাণ হয়ে গেল। দেখো খুব সহজে প্রমাণ হলো। এক্স প্রপোর্শনাল ওয়াই মাইনাস জেড প্রমাণ করতে বলেছে, এক্স প্রপোর্শনাল এটা ওয়াই মাইনাস জেড, এক্স প্রপোর্শনাল এটা ওয়াই মাইনাস জেড, ঠিক আছে, এক্স প্রপোর্শনাল ওয়াই মাইনাস জেড। এবার দেখো প্রসেসটা দেখো ভালো করে, প্রত্যেকটা অঙ্কের প্রসেস খুব ভালো করে খেয়াল রাখবে, ঠিক আছে। নেক্সট অঙ্কে যাবো আমরা এবার, নেক্সট পার্ট দেখো। পরবর্তী যে অঙ্ক আছে 5-এরটা, এইটার দাগ নাম্বার দেওয়া নেই, এটা 4-এর অঙ্ক কিন্তু, হ্যাঁ এটা 4-এর অঙ্ক, ঠিক আছে। এটা আমাদের যেটা হলো 4-এর অঙ্ক হলো। পাঁচের দেখো কি বলেছে, একটি আয়তক্ষেত্র ABCDর অভ্যন্তরে ও যে কোনো একটি বিন্দু OB 6 সেমি, OD 8 সেমি, OA √19 হলে OC এর দৈর্ঘ্য কত? তাহলে OC এর দৈর্ঘ্য কত? তাহলে চিত্র অঙ্কন করবে, ঠিক আছে। চিত্র অঙ্কন করে অবশ্যই স্কেল পেন্সিল ইউজ করে চিত্র অঙ্কন করবে, ঠিক আছে। স্কেল পেন্সিল ইউজ করে চিত্র অঙ্কন করবে। ABCD আয়তক্ষেত্র, এর ভেতরে ও যে কোনো একটি বিন্দু, আচ্ছা OA OD OC OB এটা বলা আছে, ঠিক আছে। ABCD আয়তক্ষেত্র, এখানে বলা আছে OB 6 OD 8, OB এটা 6 সেমি 6 সেমি, OD এইটা 8 সেমি, একটু ওই দিক চেপে নেওয়া উচিত ছিল, আচ্ছা ঠিক আছে। আর কি বলেছে OA √19 সেমি, OA এটা বলা আছে √19 সেমি, ঠিক আছে। তাহলে OC এর মান চেয়েছে, তাহলে OC এর মান। ABCD আয়তক্ষেত্রের এটা ভাষায় লিখতে হবে, ABCD আয়তক্ষেত্রের অভ্যন্তরে ও যে কোনো বিন্দু যেখানে OA সমান √19 সেমি, আচ্ছা OB সমান 6 সেমি, OD সমান 8 সেমি, ঠিক আছে। এটা প্রদত্ত দেওয়া আছে, আমরা তাই উল্লেখ করলাম, ঠিক আছে। এবার আমরা সূত্র জানি একটা, তোমাদের পিথাগোরাসের উপপাদ্যের চ্যাপ্টারের সূত্র আছে একটা, সেই সূত্রটা খেয়াল রাখবে। প্রয়োগ, এই প্রয়োগটাও কিন্তু ইম্পর্টেন্ট, এই প্রয়োগটাও আছে, প্রয়োগের কন্ডিশনটা আমরা কাজে লাগিয়ে সূত্র এটা প্রমাণ করবো, অঙ্কটা কষবো, ঠিক আছে। এইরকম হলে ABCD অভ্যন্তর আয়তক্ষেত্রের অভ্যন্তরে ও যে কোনো একটি বিন্দু হলে যে OA স্কোয়ার প্লাস OC স্কোয়ার সমান OB স্কোয়ার প্লাস OD স্কোয়ার হয়, অতএব ও স্কোয়ার প্লাস OC স্কোয়ার সমান OB স্কোয়ার প্লাস OD স্কোয়ার, বা OA কত √19 তার স্কোয়ার প্লাস OC স্কোয়ার ইজ ইকুয়াল টু OB কত 6 স্কোয়ার প্লাস OD 8 স্কোয়ার, বা 19 প্লাস OC স্কোয়ার ইজ ইকুয়াল টু 6 6 36 প্লাস 28 64, বা OC স্কোয়ার ইজ ইকুয়াল টু 36 64 100 মাইনাস 19, বা OC স্কোয়ার ইজ ইকুয়াল টু 81, অতএব OC ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 9, অতএব OC ইজ ইকুয়াল টু 9 হয়ে যাচ্ছে। পজিটিভটা গ্রাহ্য হবে এখানে, অবশ্যই পজিটিভটা গ্রাহ্য, ঠিক আছে। তাহলে OC এর মান আমাদের যেটা আসছে, OC এর মান আমাদের যেটা আসছে 9 সেমি, ঠিক আছে। অতএব কি বলেছে এখানে যে তাহলে OC এর দৈর্ঘ্য কত? অতএব OC এর দৈর্ঘ্য, অতএব OC এর দৈর্ঘ্য
9 সেমি। ঠিক আছে, দেখো নেক্সট দেখো 6 অঙ্কে যাব আমরা। এটা উপপাদ্যের প্রয়োগ কাজে লাগিয়ে হলো। হ্যাঁ, আচ্ছা নেক্সট অঙ্ক বলা আছে একটি বৃত্তস্থ চতুর্ভুজের একজোড়া বিপরীত কোণের অনুপাত 2:3 হলে কোণ দুটির মান নির্ণয় করো। আচ্ছা, চিত্র অঙ্কন করবে অবশ্যই। একটা বৃত্তের অভ্যন্তরে এটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ মনে করো। এটা ও কেন্দ্র, ধরা যাক ও কেন্দ্রীয় বৃত্তের মধ্যে ABCD বৃত্তস্থ চতুর্ভুজ। ধরা যাক ও কেন্দ্রীয় বৃত্তের অভ্যন্তরে বৃত্তস্থ চতুর্ভুজের কন্ডিশন জানো তো, 4টি শীর্ষবিন্দুই বৃত্তের পরিধিকে টাচ করে থাকতে হবে। হ্যাঁ, ও কেন্দ্রীয় বৃত্তের অভ্যন্তরে ABCD একটি বৃত্তস্থ চতুর্ভুজ। ঠিক আছে, ও কেন্দ্রীয় বৃত্তের অভ্যন্তরে ABCD একটি বৃত্তস্থ চতুর্ভুজ। এবার বলা আছে যে কোনো দুটি কোণের অনুপাত, একজোড়া বিপরীত কোণের অনুপাত 2:3। আমরা ধরি কোণ A = কোণ C = 2:3। ঠিক আছে, বা এইভাবে না উল্লেখ করে আমরা যে কোনো এখানে বলেই নেই, একজোড়া বিপরীত কোণের অনুপাত, একজোড়া বিপরীত কোণের অনুপাত 2:3 অনুপাত সমান। ধরি কোণ দুটি যথাক্রমে, ধরি কোণগুলি হলো 2x ও 3x। এবার জানো বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক হয়, মানে বিপরীত কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়। অতএব শর্তানুসারে 2x + 3x = 180 ডিগ্রি। কারণ এটা উপপাদ্য আছে তোমাদের, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক হয়, সেটা কাজে লাগাচ্ছি আমরা। বা 5x = 180 ডিগ্রি, বা x = 180 ডিগ্রি বাই 5, বা x = 5 × 3 = 15, 3 × 5 = 36, 36 ডিগ্রি। অতএব 2x = 2 × 36 = 72 ডিগ্রি, আর 3x = 3 × 36 ডিগ্রি = 108 ডিগ্রি। ঠিক আছে, অতএব কোণ দুটি যথাক্রমে 72 ডিগ্রি ও 108 ডিগ্রি, এই দুটো কোণেরই মান চেয়েছে। অতএব কোণ দুটি যথাক্রমে, কোণ দুটি হলো 72 ডিগ্রি এবং 108 ডিগ্রি। ঠিক আছে, কোণ দুটি হলো 72 ডিগ্রি ও 108 ডিগ্রি। দেখে নাও। নেক্সট দেখো 6 হলো। এবার 7 অঙ্ক। ও কেন্দ্রবৃত্তে AB ও CD দুটি যা দুটি পরস্পর E বিন্দুতে লম্ব। এটা ও কেন্দ্র, এটা মনে করো AB, এটা CD, এটা E বিন্দুতে লম্ব। E বিন্দুতে লম্ব মানে এটা 90, এটা 90, এটা 90, এটা 90, চারটে কোণে 90 ডিগ্রি করে হবে। ঠিক আছে, এটা E বিন্দু। ঠিক আছে, ও কেন্দ্রীয় বৃত্তে AB ও CD যা দুটি E বিন্দুতে পরস্পর লম্ব। ঠিক আছে, E বিন্দুতে পরস্পর লম্ব, তাহলে চারটি কোণে 90 ডিগ্রি হয়ে যাচ্ছে। আর কি বলা আছে, আরও বলা যায় আছে কোণ BAC = 49, ABD এর মান কত? BAC এটা তাহলে যোগ করে দিতে হবে, এটা 49 চেয়েছে, ABD এই কোণটার মান চেয়েছে, এই কোণটা। ঠিক আছে, আচ্ছা কোণ BAC = 49। আবার এটা দেখো, এটিতে পেয়ে যাচ্ছে
আবার বিসি বৃত্তচাপের সাপেক্ষে দেখো এইটা বৃত্তচাপ, এইটা এখান থেকে গিয়ে পরিধিকে টাচ করে এখানে এসছে, এটা পরিধিকে টাচ করে তাহলে এরা একই বৃত্তচাপের সাপেক্ষে সকল বৃত্তাংশস্থ কোণ সমান হয়, এটা আমরা জানি, সকল বৃত্তস্থ কোণের মান সমান, একই বৃত্তাংশস্থ সকল কোণের মান সমান। তাহলে এই বিসি বৃত্তচাপের ওপর এইটা এবং এইটা বৃত্তস্থ কোণ, অতএব আবার বিসি বৃত্তচাপের ওপর কোণ বি এ সি এবং কোণ সি ডি বি উভয়ই বৃত্তস্থ কোণ, অতএব কোণ বিএসি সমান কোণ সিডিবি ইজ ইকুয়াল টু 49 ডিগ্রি। তাহলে এটাও 49 হয়ে গেল, ঠিক আছে, এটাও 49 হয়ে গেল। আচ্ছা, আবার এবি ও সিডি পরস্পর লম্ব, যেহেতু লম্ব অতএব কোণ এই কোণটা আমরা কি বলবো, এটা বিইডি বলবো, কোণ বিইডি সমান 90 ডিগ্রি। অতএব ত্রিভুজ বিইডি এর এই কোণটা জানি, এই কোণটা জানি, দুটো কোণ জানি, তাহলে বি কোণটা অনায়াসে বের করতে পারবো। হ্যাঁ, ত্রিভুজ বিইডি এর কোণ ইবিডি সমান 180 ডিগ্রি মাইনাস এই দুটোর সমষ্টি, একটা হয়ে যাচ্ছে 90 প্লাস 49 ইজ ইকুয়াল টু 180 মাইনাস 9 4 13 139, তাহলে 41 হয়ে যাচ্ছে, এই কোণটার মান 41 ডিগ্রি। তাহলে অতএব এইটা ইবিডি মানে এবিডি, অতএব কোণ এবিডি এর মান 41 ডিগ্রি। ঠিক আছে, দেখো এইভাবেই করতে হবে। নেক্সট দেখো বলেছে কস স্কোয়ার আলফা মাইনাস সাইন স্কোয়ার আলফা 1/3 হলে সাইন স্কোয়ার আলফার মান কত? আচ্ছা, 7 8। সহজেই নির্ণয় হবে। দেখো আমাদের চ্যানেলটা অবশ্যই ফলো করবে, সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করবে। প্রত্যেকটা রায় মার্টিন পেপারের প্রত্যেকটা মডেল সেট যে আছে প্রত্যেকটা মডেল সেট আমরা সলভ করবো। ঠিক আছে, 36 নম্বর যে শর্ট কোশ্চেন ম্যাথের প্রত্যেকটা পেজ সলভ করব। এখানে বলা আছে কস স্কোয়ার আলফা কস 4 আলফা মাইনাস সাইন 4 আলফা, কসের পাওয়ারে 4 আলফা মাইনাস সাইনের পাওয়ারে 4 আলফা ইজ ইকুয়াল টু 1/3, এটা বলা আছে। ঠিক আছে, তাহলে সাইন স্কোয়ার আলফার মান নির্ণয় করতে হবে। তাহলে বা দেখো সহজে নির্ণয় হবে, এটা আমরা লিখতে পারি কস স্কোয়ার আলফা স্কোয়ার, এটা আমরা লিখতে পারি সাইন স্কোয়ার আলফা স্কোয়ার। ঠিক আছে, স্কোয়ার মানে পাওয়ারে 4 হয়ে যাচ্ছে, এটা আমরা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র প্রয়োগ করছি। তাহলে কস স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা ইন্টু কস স্কোয়ার আলফা মাইনাস সাইন স্কোয়ার আলফা ইজ ইকুয়াল টু 1/3। দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আমরা প্রয়োগ করলাম, এইটার মান 1, কস স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফার মান, তাহলে 1 ইন্টু কস স্কোয়ার আলফা মাইনাস সাইন স্কোয়ার আলফা ইজ ইকুয়াল টু 1/3, বা cos স্কোয়ার আলফা ইজ ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা মাইনাস সাইন স্কোয়ার আলফা ইজ ইকুয়াল টু 1/3, বা 1 মাইনাস 2 সাইন স্কোয়ার আলফা ইজ ইকুয়াল টু 1/3, বা মাইনাস 2 সাইন স্কোয়ার আলফা 1/3 মাইনাস 1, বা মাইনাস 2 সাইন স্কোয়ার আলফা ইজ ইকুয়াল টু 3 লসাগু 1 মাইনাস 3, বা মাইনাস 2 সাইন স্কোয়ার আলফা ইজ ইকুয়াল টু 3 মাইনাস 2, মাইনাস মাইনাস কাটলো, বা সাইন স্কোয়ার আলফা ইজ ইকুয়াল টু 2/3, এদিকে 2টা এদিকে হাফ হয়ে যাচ্ছে, 2 কেটে যাচ্ছে, বা সাইন স্কোয়ার আলফা ইজ ইকুয়াল টু 1/3। অতএব সাইন স্কোয়ার আলফা এর মান 1/3 নির্ণয় হয়ে গেল। দেখো সাইন স্কোয়ার আলফার মান 1/3। ঠিক আছে, দেখো প্রসেসটা হলো। নেক্সট দেখো এরপর একটা 9টা, বলছে এবিসি একটি ত্রিভুজ যেখানে
এবিসি একটা ত্রিভুজ বলা আছে। আচ্ছা, এবিসি একটি ত্রিভুজ, তাহলে যেহেতু এবিসি একটা ত্রিভুজ, অতএব এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। ঠিক আছে, এখানে বলা আছে বি প্লাস সি দুবার আছে, তাহলে বি প্লাস সি ইজ ইকুয়াল টু কত, 180 মাইনাস এ, তাহলে বি প্লাস সি বাই টু ইজ ইকুয়াল টু 180 মাইনাস এ বাই টু, বা বি প্লাস সি বাই টু ইজ ইকুয়াল টু 90 মাইনাস এ বাই টু, এইটা এলো। ঠিক আছে, এবার দেখো কিসের মান নির্ণয় করতে বলেছে, ট্যান এ বাই টু ট্যান বি প্লাস সি বাই টু, অতএব ট্যান এ বাই টু ট্যান বি প্লাস সি বাই টু, ট্যান এ বাই টু ট্যান বি প্লাস সি বাই টু প্লাস কট এ বাই টু কট বি প্লাস সি বাই টু। is equal to tan a by 2 b plus c এর মান 90 মাইনাস a by 2 প্লাস cot a by 2 cot 90 মাইনাস a by 2, তাহলে এটা হয়ে যাচ্ছে tan a by 2, tan 90 মাইনাস থিটা cot থিটা হয় সবাই জানো, tan 90 মাইনাস থিটা cot থিটা মনে রাখবে, আর cot 90 মাইনাস থিটা sin tan থিটা, tan 90 মাইনাস থিটা cot থিটা, cot 90 মাইনাস থিটা tan থিটা। ঠিক আছে, cot a by 2, আবার এইটা cot a by 2, আচ্ছা cot 90 মাইনাস থিটা tan থিটা, tan a by 2, tan ইন্টু cot কেটে গেলে 1 হয়, বা আমি লিখে দেখিয়ে দিচ্ছি, tan a by 2 আমরা cotটাকে লিখতে পারি 1 বাই tan। ঠিক আছে, cotটাকে লিখতে পারি 1 বাই tan, এই যে cotটাকে 1 বাই tan লিখছি, বা tanটাকে 1 বাই cotও লিখতে পারতে, কোনো অসুবিধা নেই, tan a by 2, এই যে tan a by 2 tan a by 2 উপর নিচে কাটলো, উপর নিচে কেটে গেল, এখানে কেটে গেছে, উপর নিচে কাটলে সর্বদা 1 হয়। ঠিক আছে, পাশাপাশি কাটলে 0, উপর নিচে কাটলে 1, খেয়াল রাখবে। তাহলে এর মান এসে গেল 2 অ্যান্সার এলো। ঠিক আছে, 2 অ্যান্সার আসছে দেখো। তাহলে এখানে অ্যান্সারটা লিখে দিতে পারবে যে এত এর মান, যে tan a by 2 tan b প্লাস সি বাই 2 প্লাস cot a by 2 cot b প্লাস সি বাই 2, এত এর মান 2। ঠিক আছে, এভাবে উল্লেখ করতে পারবে। নেক্সট দেখো 9 হলো 10-এর অঙ্ক, 4 থেকে 10। দশের অঙ্ক কী বলেছে এখানে, 10 অঙ্ক বলা আছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির পরিধি 88 সেমি, তির্যক উচ্চতা 2 সেমি, শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল। শঙ্কুর ভূমির পরিধি, লম্ববৃত্তাকার শঙ্কুর বৃত্তাকার শঙ্কুর ভূমির পরিধি 88, কি বলেছে, লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির পরিধি 88 সেমি, আর তির্যক উচ্চতা 2 সেমি, 88 সেমি, লম্ব বৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতা 2 সেমি। ঠিক আছে, এটা বলে দেওয়া আছে। শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় করি, বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। দেখো ধরি শঙ্কুর চিত্র কীরকম হয়, এইরকম হচ্ছে শঙ্কুর চিত্র। ঠিক আছে, এটা ভূমির পরিধি, ধরি ভূমির ব্যাসার্ধ, ধরি শঙ্কুর ভূমির ব্যাসার্ধ সমান 8 সেমি, তার মানে এইখান থেকে এই দিকটা আর। ঠিক আছে, শঙ্কুর ভূমির ব্যাসার্ধ 8 সেমি ধরে নিলাম। এবার দেখো এখানে চেয়েছে যেটা বক্রতলের ক্ষেত্রফল, তাই তো, বক্রতলের ক্ষেত্রফল চেয়েছে শঙ্কুর। তাহলে অতএব ভূমির পরিধির সূত্র 2πr, শর্তানুসারে 2πr = 88, অতএব 2 × 22-7
ইন্টু আর ইজ ইকাল টু 88। অতএব আর ইজ ইকাল টু 88 ইন্টু 2টা এদিকে আছে হাফ, 22 7টা 7 22, 22টা কেটে গিয়ে 4 হয়ে গেল, 2-এর সঙ্গে এটা কেটে 2। অতএব আর ইজ ইকাল টু 7 দুগুণে 14। অতএব ভূমির ব্যাসার্ধ সমান 14 সেমি। ঠিক আছে। অতএব বক্রতলের ক্ষেত্রফল, অতএব শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু পাই আর এল ফর্মুলা। ঠিক আছে। তার মধ্যে পাই এর মান 22 7, আর এর মান নির্ণয় করেছি, এল এর মান দেয়া আছে এত বর্গ সেমি, 7 দুগুণে 14 2। ঠিক আছে। শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল সূত্র পাই আর এল হয়। আচ্ছা, এবার দেখো কী কী বলা আছে এখানে দেখি। ভূমির পরিধি দেওয়া আছে 88 সেমি, তির্যক উচ্চতা দেওয়া আছে, বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় করি। লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির পরিধি 88 সেমি, তাহলে 88 সেমি থেকে আমরা 22 7টা, এটা 2 পাই আর 2 ইন্টু পাই এর মান 22 7 আর। ঠিক আছে। আচ্ছা, এখানে যেটা দেওয়া আছে, আচ্ছা এটা দেওয়া আছে যেটা তির্যক উচ্চতা 2 ডেসিমিটার দেওয়া আছে, এত ডেসিমিটার, এত ডেসিমি সমান মিটার, ডেসিমিটার সেন্টিমিটার সমান 20 সেমি, এত সেমি হয়ে যাবে। এক এককে নিয়ে যাব, তাহলে এটা 20 হয়ে যাবে। ঠিক আছে। 20 হয়ে যাচ্ছে, তাহলে 22 গুণে 4 44, 4 88, 880 বর্গ সেমি হচ্ছে। শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল 880 বর্গ সেমি। 2 ডেসিমি বলা আছে, তাহলে সেখান থেকে আমরা ভূমির ব্যাসার্ধ ধরে নিই 4 সেমি। ভূমির পরিধির সূত্র 2 পাই আর, ভূমির পরিধি দেওয়া আছে, একভাবে একটা দেওয়া আছে, একভাবে নির্ণয় করছি, দুটো সমান করে দিয়েছি, সমান করে আর এর মানটা নির্ণয় করছি, ব্যাসার্ধ বেরিয়ে গেছে। ব্যাসার্ধ বেরিয়ে যাওয়ার পর আমরা আর জানি, এল তির্যক উচ্চতা বলে দিয়েছে, পাই আর এল বক্রতলের ক্ষেত্রফলের সূত্র প্রয়োগ করেছি, মান নির্ণয় হয়ে গেছে। ঠিক আছে, পাই আর এল। নেক্সট দেখবে কি বলা আছে। পরের অঙ্ক যেটা বলা আছে, একটি সমকোণী চৌপল মানে আয়তঘন চৌপলের 3টি সন্নিহিত তলের ক্ষেত্রফল 12 বর্গ সেমি, 15 বর্গ সেমি, 20 বর্গ সেমি। চৌপলটির আয়তন চেয়েছে। এগারোটা দেখো, সমকোণী চৌপলের 3টি তলের ক্ষেত্রফল যথাক্রমে 12, 15, 20 বর্গ সেমি। সমকোণী চৌপলের সন্নিহিত 3টি তলের ক্ষেত্রফল যথাক্রমে 12 বর্গ সেমি, 15 বর্গ সেমি ও 12 বর্গ সেমি, 15 বর্গ সেমি ও 20 বর্গ সেমি, ও 20 বর্গ সেমি। ঠিক আছে। সমকোণী চৌপলের 3টি সন্নিহিত তলের ক্ষেত্রফল। ধরি এই চৌপলের আয়তন চেয়েছে। ঠিক আছে। আয়তন চেয়েছে সমকোণী চৌপলের, মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা নির্ণয় করতে হবে। ঠিক আছে। তাহলে ধরি চৌপলের দৈর্ঘ্য x সেমি, প্রস্থ সমান, এটা সমান দিই y সেমি, এবং উচ্চতা সমান z সেমি। ঠিক আছে। এবার 3টে তলের ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ একটা, এইটা ইন্টু এইটা একবার, উচ্চতা ইন্টু প্রস্থ একবার, এবং দৈর্ঘ্য ইন্টু উচ্চতা একবার। অতএব শর্তানুসারে যেটা হয়ে যাচ্ছে, তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থটা আমরা নিচ্ছি 15, দৈর্ঘ্য ইন্টু উচ্চতা নিচ্ছি আমরা 20, এবং yz সমান 12 নিচ্ছি। ঠিক আছে। এবার আমরা যদি 3টেকে গুণ করে দিই, 1 2 3 গুণ করে দিচ্ছি, 1 ইন্টু 2 ইন্টু 3 করে পাই, তাহলে কি পেয়ে যাব, xy xz
ওয়াই জেড 15, 20, 12, এইটা হয়ে যাচ্ছে এক্স ওয়াই জেডের হোল স্কোয়ার। আচ্ছা 15 দুগুণে 30, 300, 15 দুগুণে 30, 300, 300, 3 12, 36, 360, 36। অতএব এক্স ওয়াই জেড সমান 60 প্লাস মাইনাস, অতএব এক্স ওয়াই জেড সমান পজিটিভটা গ্রাহ্য হবে 60। ঠিক আছে, এরপর ক্যালকুলেশনটা এখানে করবে। অতএব এক্স ইজ ইকুয়াল টু এক্স ওয়াই জেড বাই ওয়াই জেড। এক্স ওয়াই জেডের মান কত? 60 বাই 12 সমান 5, দৈর্ঘ্য 5। ওয়াই ইজ ইকুয়াল টু এক্স ওয়াই জেড বাই এক্স জেড সমান এক্স ওয়াই জেডের মান 60, এক্স জেডের মান কত? 20 সমান 3। তারপর যেটা হবে জেড ইজ ইকুয়াল টু এক্স ওয়াই জেড বাই এক্স ওয়াই। এক্স ওয়াই জেডের মান 60, এক্স ওয়াইয়ের মান 15, 4 15 60। অতএব দৈর্ঘ্য, তারপরে যেটা করবে, আচ্ছা আমরা উপরটা মুছছি, দেখো এইখানে ক্যালকুলেশন করলে তারপরে এইটা করলে, ঠিক আছে। অতএব দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য অতএব, আচ্ছা এইটা যেটা আমরা নির্ণয় করছি, দেখো আমরা কিন্তু অলরেডি অ্যান্সার পেয়ে গেছি। আমরা সেপারেট সেপারেট প্রত্যেকটা ভ্যালু নির্ণয় করলাম, কিন্তু এটা গুণ করেই আমরা এক্স ওয়াই জেড অলরেডি পেয়ে গেছি। এটা যদি তিনটে সেপারেট তোমাদের বলতে পারে, তিনটে সেপারেট যদি কোনোটা একটা মান বলে, এটা করা রইলো। তিনটে সেপারেট যদি বলে, তিনটে সেপারেট, তাহলে দৈর্ঘ্য আমরা এক্স ধরেছিলাম, দৈর্ঘ্য হলো 5 সেমি, প্রস্থ হলো 3 সেমি, আর ওয়াই প্রস্থ ধরেছিলাম। আচ্ছা জেড উচ্চতা ধরেছিলাম, যেটা ধরেছিলাম সেটা সেইভাবে অ্যান্সার লিখবে, ঠিক আছে। উচ্চতা 4 সেমি, সেই হিসেবে আমরা নিয়েছি। আচ্ছা তাহলে আমাদের সমকোণী চৌপলের আয়তনের সূত্র কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, সেটা আমরা এই যে গুণ করে এখানে মান বেরিয়ে গেছে, তাহলে এখানে অ্যান্সার লিখব। অতএব সমকোণী চৌপলের আয়তন সমান 60, আয়তনের একক ঘন সেমি হয়, 60 ঘন সেমি, ঠিক আছে। সমকোণী চৌপলের আয়তন 60 ঘন সেমি। নেক্সট অঙ্ক দেখো, লাস্ট অঙ্ক। আর যদি এই অঙ্কের ক্ষেত্রেই দৈর্ঘ্যগত, প্রস্থগত, উচ্চতাগত চাই, সেটা আমরা নির্ণয় করে দিয়েছি, ওখান থেকে তোমরা লিখতে পারবে, ঠিক আছে। নেক্সট দেখো, এরপর যেটা বলেছে যে 11, 12, 14, এখানে যেটা বলা আছে 11, 12, 14, x - 2, x + 4, x + 9, 32, 38, 47 রাশিগুলি ঊর্ধ্বক্রম অনুসারে সাজানো এবং তাদের মধ্যমা 24 হল x এর মান কত? দেখো এখানে কটা পদ আছে, 11, আমি পদগুলো লিখছি। আচ্ছা তথ্যটি হলো হলো 11, 12, 14, x - 2, x + 4, x + 9, x - 2, x + 4, x + 9, 11, 12, 14, x - 2, x + 4, x + 9, 32, 38, 47, 32, 38, 47, এটা হচ্ছে তথ্যটা দেওয়া আছে, ঠিক আছে। টোটাল কটা পদ আছে? এখানে বলেছে মধ্যমা কত? এই তথ্যের মধ্যমা 24, এই তথ্যের মধ্যমা 24, ঠিক আছে। এই তথ্যের মধ্যমা দেওয়া আছে 24। এবার দেখো এক্সের মান চেয়েছে, তাহলে যে এইটা 12 অঙ্ক, ঠিক আছে। তাহলে কটা পদ আছে দেখো, ঊর্ধ্বক্রম অনুসারে অলরেডি সাজানো আছে, সাজিয়ে দিয়েছে বলেছে, তোমাদের কোশ্চেনে দিয়ে দেওয়া আছে, ঊর্ধ্বক্রম অনুসারে সাজানো আছে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 9টা পদ। যদি কীভাবে নির্ণয় করবে? যদি বিজোড় সংখ্যক পদ থাকে, তাহলে মাঝের পদটা হচ্ছে মধ্যমা, ঊর্ধ্বক্রম অনুসারে সাজানোর পর, এলোমেলোভাবে থাকার অবস্থায় নয়, ছোট থেকে বড় ঊর্ধ্বক্রম অনুসারে সাজানোর পর যদি বিজোড় সংখ্যক পদ থাকে, যেমন যদি 7টা পদ থাকে তাহলে 4 নম্বর পদটা হচ্ছে মধ্যমা, 9টা পদ থাকলে 5 নম্বর পদটা মধ্যমা, এই রকম। কিন্তু যদি জোড় সংখ্যা থাকে তাহলে 8টা পদ আছে, তাহলে 8টা পদ হলে মাঝের পদ দুটো হয়ে যাচ্ছে, 4 নম্বর এবং 5 নম্বর পদটা মধ্যমা। তার ক্ষেত্রে মধ্যমা কত হবে? 4 নম্বর পদটা প্লাস 5 নম্বর পদ, মানে 4 + 5 নয়, অত নম্বর পদগুলো, অত নম্বর পদটা প্লাস অত নম্বর পদটা বাই 2, সেইটা যেটা রেজাল্ট হবে সেটাই মধ্যমা। যদি 10টা পদ থাকে তাহলে
দুটো মাঝের পদ হয়ে যাচ্ছে 5 নম্বর এবং 6 নম্বর দুটো মাঝের পদ। তাহলে 5 নম্বর পদটা প্লাস 6 নম্বর পদ, তাদের যোগফল বাই 2, যেটা রেজাল্ট আসবে সেটাই মধ্যমা। 5 + 6 নয় কিন্তু, তাদের সেই যে পদগুলো এখানে দেখো সেই একই সূত্র আমরা ফলো করছি। তাহলে বিজোড় সংখ্যক পদ থাকলে মাঝের পদটা একটা পদ, যে পদটা থাকবে সেটাই মধ্যমা। তাহলে এখানে 1 2 3 4 5 6 7 8 9টা পদ আছে। অতএব তথ্য অনুসারে মধ্যমা কত? মধ্যমা সমান 1 2 3 4, এটা 5 নম্বর পদটা x + 4। অতএব শর্তানুসারে x + 4 = 24 বা x = 24 - 4 বা x = 20। অতএব x এর মান 20, দেখো অ্যান্সার হলো x এর মান 20। ঠিক আছে, দেখো এর সাথে সাথেই কিন্তু আমাদের যেটা মডেল কোশ্চেন পেপার 1 ছিল, মডেল কোশ্চেন পেপার 1-এর 1 2 3 4 দাগের কোশ্চেন মানে 36 নম্বরের কোশ্চেন কমপ্লিট হলো। এই একইভাবে গণিতের তোমাদের রায় মার্টিন প্রশ্নবিদ্যার গণিতের যতগুলো মডেল সেট কোশ্চেন পেপার আছে সম্ভবত 21টা পেজ আমরা সলভ করে দেবো। ঠিক আছে, আমাদের চ্যানেলে থাকবে অবশ্যই, চ্যানেল সাবস্ক্রাইব করবে, নোটিফিকেশন অন করবে, যা প্রবলেম সমস্ত কিছু পাবে। তোমাদের 9 থেকে ক্লাস 12-এর সমস্ত প্রবলেম আমাদের প্লেলিস্টে সলভ করা আছে, সেখানে গিয়ে তোমরা তোমাদের প্রবলেম সলভ করতে পারবে। এছাড়া যদি বইয়ের বাইরে কোনো প্রবলেম থাকে, আমাদের টেলিগ্রামে চ্যানেল আছে খামারু ম্যাথ ক্লাস, টেলিগ্রামে গিয়ে তোমাদের টেলিগ্রাম অ্যাপে গিয়ে সার্চ করে সেখানে জয়েন হয়ে প্রবলেম পাঠাতে পারবে, আমরা সেগুলো সলভ করে দিয়ে দেবো। ওকে, তাহলে আজকের ক্লাসে আমরা মডেল কোশ্চেন পেপার 1 সলভ করলাম। ফিরবো পরবর্তী ক্লাসে আমরা মডেল কোশ্চেন পেপার 2 সলভ করবো। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।